ওয়েলকাম স্টুডেন্টস। আজকের টপিক হিউম্যান ফার্টিলাইজেশন, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পারমাটোজেনেসিস প্রসেস এর আগে তোমরা পড়েছো। হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম এর মধ্যে ফার্টিলাইজেশন ইজ এ ইম্পর্টেন্ট প্রসেস। তো ফার্টিলাইজেশন কিভাবে সম্পন্ন হয় আজকে সেটা আমরা দেখব। ফার্টিলাইজেশন প্রসেসটা বলার আগে জানা দরকার হোয়াট ইজ ফার্টিলাইজেশন, নিষেক কাকে বলে। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলনকেই নিষেক বলা হয়, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হচ্ছে নিষেক। তো ডিম্বাণু শুক্রাণুর মিলন নিষেক এই প্রসেসটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে ডিম্বাণু কেমন দেখতে, ডিম্বাণুর স্ট্রাকচার কেমন। ফার্টিলাইজেশনের জন্য একটা শুক্রাণু একটা ডিম্বাণুর প্রয়োজন হয়। তো ডিম্বাণুর উপরে অনেকগুলো আবরণ থাকে, সেই সমস্ত আবরণগুলোকে নষ্ট করে দিয়ে ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণু নিউক্লিয়াসের মিলনটাই হচ্ছে নিষেকের সব থেকে ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। তো ডিম্বাণুর স্ট্রাকচারটা দেখি আমরা। ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াস। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়িয়েছিলাম তখন অলরেডি আমি বলেছিলাম যে উইদাউট ফার্টিলাইজেশন oogenesis is always incomplete process। কেননা oogenesis-এর ফার্স্ট মেয়োটিক ডিভিশন এরপরেই তৈরি হয় উগোনিয়াল সেল, প্রাইমারি oocyte, মিওসিস 1। এটা প্রাইমারি oocyte। প্রাইমারি oocyte-এর সঙ্গে স্পার্মের কন্ট্যাক্ট হলেই তবে সেকেন্ডারি oocyte তৈরি হবে। এর বাইরে এটা সাইটোপ্লাজম, এর ভিতরে একটা সাইটোপ্লাজম, তার ভিতরে নিউক্লিয়াস রয়েছে, পেরিভাইটাইন স্পেস, তার বাইরে রয়েছে জোনা পেলুসিডা লেয়ার। জোনা পেলুসিডা জোনা পেলুসিডা লেয়ার। জোনা পেলুসিডা লেয়ারের একদম বাইরে করোনা রেডিয়েটা, রেডিয়েটিং লেয়ার। করোনা রেডিয়েটাতে কিছু সেল থাকে, ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় কিছু কোষ থাকে। এই কোষগুলো সব করোনা রেডিয়েটা কোষ। আন্তঃকোষীয় স্থানে কিছু গ্লাইকোপ্রোটিন, মিউকোপলিস্যাকারাইড এই সমস্ত উপাদানগুলো থাকে। এটা একটা ডিম্বাণুর গঠন, ডিম্বাণুর মধ্যে এই উপাদানগুলো থাকে। তো আপনার ফার্টিলাইজেশন যখন নিষেক সম্পন্ন হবে, শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন যখন হবে, তখন এই লেয়ারগুলোকে, এই হাটলগুলোকে টপকে ডিম্বাণুর নিউক্লিয়াসের কাছে শুক্রাণু নিউক্লিয়াসে পৌঁছানো দরকার। তার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। স্ত্রীদের অভ্যন্তরে শুক্রাণু প্রবেশ করার পর, বেঁচে থাকে 72 ঘন্টা, কিন্তু নিষেকে সক্ষম থাকে 48 আওয়ার্স। আর আফটার ওভিউলেশন, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আফটার ওভিউলেশন ডিম্বাণু নিষেকে সক্ষম থাকবে 6 to 7 আওয়ার্স। অ্যালাইভ থাকে 24 আওয়ার্স, বাট নিষেকে সক্ষম থাকবে 6 to 7 আওয়ার্স। অর্থাৎ এই সক্ষমতার মধ্যেই কিন্তু আফটার ওভিউলেশন, এই সময়ের মধ্যেই ফার্টিলাইজেশনটা সংঘটিত হতে হবে। তো স্ত্রীদের অভ্যন্তরে স্পার্ম প্রবেশ করার পর স্পার্ম শুড বি ক্যাপাসিটেটেড। উইদাউট ক্যাপাসিটেশন এনি স্পার্ম ইজ নট এবল টু ফার্টিলাইজ এ ওয়ার্ম। তো হোয়াট ইজ ক্যাপাসিটেশন? দেখো, স্পারমাটোজেনেসিস প্রসেসে স্পার্ম তৈরি হওয়ার পর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে যখন স্পার্মটা বেরিয়ে আসবে, তখন এপিডিডাইমিসের মধ্য দিয়ে আসার সময় শুক্রাণুর অ্যাক্রোসোমের উপরে, শুক্রাণুর স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই দেখেছো, মনে আছে, এটা হেড, এর মধ্যে নিউক্লিয়াস আছে, এটা অ্যাক্রোসোম, অ্যাক্রোসোমাল গ্র্যানিউলস রয়েছে, এর উপরে কিছু লিপিড জাতীয় কম্পোনেন্ট, গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরল এর উপরে
আবরণ তৈরি করে রেখে থাকে। কখন না মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে স্পারমোটোজেনেসিস প্রসেসে স্পার্ম তৈরি হওয়ার পর যখন এপিডিডাইমিসের মধ্যে দিয়ে আসে তখন অ্যাক্রোজোমের বাইরে একটা আবরণ তৈরি হয়ে যায়। স্ত্রীদের অভ্যন্তরে প্রবেশ করার পর আফটার ইনসেমিনেশন অর্থাৎ স্ত্রীদের অভ্যন্তরে স্পার্ম প্রবেশ করার পর অ্যাক্রোজোমের বাইরের এই স্তরটাকে ডিজলভ হওয়া প্রয়োজন। এইটা যদি বিলুপ্ত না হয়, ডিজলভ না হয়, তাহলে অ্যাক্রোজোমের মধ্যে যে এনজাইমগুলো আছে সেগুলো বেরোতে পারবে না। অর্থাৎ স্ত্রীদের অভ্যন্তরে এই উপাদানগুলোকে ডিজলভ হওয়াটাই হচ্ছে ক্যাপাসিটেশন। তাহলে স্ত্রীদের অভ্যন্তরে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যাপাসিটেশন। স্ত্রীদের অভ্যন্তরে স্পার্ম প্রবেশ করার পর স্পার্মের অ্যাক্রোজোমের বাইরে গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরল যে সমস্ত উপাদান মোটা আবরণ তৈরি করেছিল সেগুলো ডিজলভ হয়। ইউটেরাসের মধ্য দিয়ে, জরায়ুর মধ্য দিয়ে স্পার্মকে গিয়ে পৌঁছতে হবে কোথায়? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। কারণ ওভামটা ওয়েট করছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। স্ত্রী দেহের অভ্যন্তরে নিশ্চয়ই মনে আছে তোমাদের ওভারি ছিল। ওভারিতে ওভিউলেশন সম্পন্ন হওয়ার পরে ওভামটা অ্যাম্পুলাতে ওয়েট করে। তাহলে স্পার্ম যখন প্রবেশ করবে স্পার্মকে এখানে আসতে হবে। আফটার ক্যাপাসিটেশন স্পার্মকে অ্যাম্পুলাতে আসতে হয়, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে আসতে হবে ফর দি প্রসেস অফ ফার্টিলাইজেশন। যখন এসব দেখা হলো তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে কন্ট্যাক্ট, ওভামের সঙ্গে স্পার্মের কন্ট্যাক্ট। নিষেকের জন্য একটা ডিম্বাণু প্রয়োজন, একটা শুক্রাণু প্রয়োজন, কিন্তু হিউম্যান ফার্টিলাইজেশনের ক্ষেত্রে একটা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য কয়েক কোটি স্পার্ম প্রয়োজন হয়। স্পার্মগুলো সবগুলোই কিন্তু এই করোনা রেডিয়েটার বাইরে, রেডিয়েটিং লেয়ার যেটা ছিল এই করোনা রেডিয়েটার বাইরে এসে উপস্থিত হয়। কয়েক কোটি এর বাইরে এসে উপস্থিত হয়, টোটাল সারাউন্ড করে থাকে। আফটার ক্যাপাসিটেশন অ্যাক্রোজোমের মধ্যে যে এনজাইমগুলো ছিল, বিশেষ করে হায়ালুরোনিডেজ, ফার্স্ট এনজাইম রেসপন্সিবল ফর দি ডিস্ট্রাকশন অফ করোনা রেডিয়েটার লেয়ার। করোনা রেডিয়েটার লেয়ারে ইন্টারসেলুলার স্পেসে হায়ালুরোনিডেজ থাকে। হায়ালুরোনিক অ্যাসিড, অ্যাকচুয়ালি এই এর মধ্যে যে উপাদানটা থাকে সেটা হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিডটাকে ডিজলভ করবে হায়ালুরোনিডেজ এনজাইম, যেটা সিক্রেশন হয় অ্যাক্রোজোম থেকে। তাহলে স্পার্মের অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ এনজাইম সিক্রেশন হওয়ার পর ওই হায়ালুরোনিডেজ এনজাইমের সাহায্যে করোনা রেডিয়েটার লেয়ারে হায়ালুরোনিক অ্যাসিডটা ডিজলভ হবে। ডিজলভ হওয়ার পর একটা প্যাসেজ তৈরি হবে এবং স্পার্ম কয়েকটা স্পার্ম, সবাই নয়, কয়েকটা স্পার্ম নেক্সট হার্ডেলে গিয়ে পৌঁছাবে, দ্যাট ইজ জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা লেয়ারে একটা স্পার্ম রিসেপ্টর সাইট থাকে। জোনা পেলুসিডা লেয়ারে এই ZP3 রিসেপ্টর, জোনা পেলুসিডা লেয়ারের ZP3 রিসেপ্টরের কাছে স্পার্ম গৃহীত হবে এবং অ্যাক্রোসোমের মধ্য থেকে অ্যাক্রোসিন নামক এনজাইম সিক্রেশনের মধ্য দিয়ে জোনা পেলুসিডা লেয়ারটা ডিস্ট্রয় হবে। তাহলে সেকেন্ড হার্ডেল টপকে গেল। করোনা রেডিয়েটা ছিল ফার্স্ট হার্ডেল, সেকেন্ড হার্ডেল জোনা পেলুসিডা। করোনা রেডিয়েটা জোনা পেলুসিডা লেয়ার টপকে যাওয়ার পর স্পার্ম কি উপস্থিত হবে এখানে। নেক্সট হার্ডেল পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্পেস, এই পেরিভাইটালাইন স্পেস এইটাকে অতিক্রম করার জন্য জাস্ট ফ্লাজেলার মুভমেন্ট দরকার। থ্রু ফ্লাজেলার মুভমেন্ট, এই ফ্লাজেলার মুভমেন্টের মাধ্যমে জাস্ট ভিতরে প্রবেশ করে যাবে নিউক্লিয়াস। কিন্তু ভিতরে প্রবেশ করে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদের ফ্লাজেলাটা নষ্ট হয়ে যাবে, ফ্লাজেলাটা থাকবে না। এই ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা বিশেষ রিয়াকশন ঘটে, সেটা কি? কর্টিক্যাল রিয়াকশন। না, একটা স্পার্ম ভিতরে প্রবেশ করবে, সেকেন্ড কোন স্পার্ম কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা ইউনিক প্রসেস। একটা স্পার্ম ভিতরে প্রবেশ করে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইউনিক কভারিং তৈরি হয়ে যায়, যার জন্য আর কোন সেকেন্ড স্পার্ম ভিতরে প্রবেশ করতে পারে না।
অ্যাকচুয়ালি এই স্পার্ম ভিতরে প্রবেশ করে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম আয়নের পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যায়। ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করতে শুরু করে দেয়, Ca++। ক্যালসিয়াম আয়নের পারমিয়াবিলিটি সাইটোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করতে শুরু করে দেয় এবং তার আগে থেকে ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে কিছু গ্র্যানিউলস অবস্থান করে। কিছু গ্র্যানিউলস, দিস আর কর্টিক্যাল গ্র্যানিউলস। ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো বাইরে বেরোতে শুরু করবে এবং কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো বাইরে বেরিয়ে জোনা পেলুসিডা লেয়ারের উপরে একটা আবরণ তৈরি করে ফেলে। যে আবরণটা তৈরি করে ফেলার সঙ্গে সঙ্গে ওই আবরণ ভেদ করে আর কোনো স্পার্ম কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে স্পার্মের নিউক্লিয়াস ভিতরে প্রবেশ করলো, আর কোন সেকেন্ড স্পার্ম নিউক্লিয়াস কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। স্পার্মের নিউক্লিয়াস ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা বিশেষ ঘটনা ঘটে, সেটা কি? সেকেন্ড মিয়োটিক ডিভিশন অফ ওভাম। সেকেন্ড মিয়োটিক ডিভিশন যদি হয়, একটা ইম্পর্টেন্ট বিষয়, মিয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি দুটো কোষ তৈরি হয়। ফার্স্ট মিয়োটিক ডিভিশন দুটো কোষ, সেকেন্ড মিয়োটিক ডিভিশনে আবার দুটো টোটাল হবে চারটে কোষ। কিন্তু দেখো, ইন দ্য প্রসেস অফ ওজেনেসিস একটাই মাত্র ওভাম তৈরি হয়, বাকি তিনটে। অ্যাকচুয়ালি ফার্স্ট মিয়োটিক ডিভিশনে যে দুটো সেল তৈরি হয়েছিল তার মধ্যে একটা ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। সেই জন্য ফার্স্ট পোলার বডি পেরিভাইটাল স্পেসে একটা পোলার বডি, একটা ডেন্স রিজিয়ন, ডেন্স পার্ট দেখা যায়, এটাকে বলে ফার্স্ট পোলার বডি। সেকেন্ড মিয়োটিক ডিভিশন, দেখো স্পার্ম নিউক্লিয়াস ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেকেন্ড মিয়োটিক ডিভিশন শুরু হবে। সেকেন্ড মিয়োটিক ডিভিশন শুরু হলে স্পার্ম ভিতরে নিউক্লিয়াস ভিতরে ঢুকলো, সেকেন্ড মিয়োটিক ডিভিশন শুরু হলো। সেকেন্ড মিয়োটিক ডিভিশন শুরু হলে আরেকটা পোলার বডি, তাহলে একটা অ্যাক্টিভ থাকবে আর একটা নষ্ট হয়ে যাবে, দ্যাট ইজ সেকেন্ড পোলার বডি। সেকেন্ড পোলার বডিটা চলে আসবে এখানে। এই সময় কিন্তু ডিম্বাণুর মধ্যে কোনো সেন্ট্রিওল নেই। তাহলে সেন্ট্রিওল সেল ডিভিশনের ক্ষেত্রে যে বেম ফরমেশন, বেম তন্তু ফরমেশন হবে এই স্পার্মের সেন্ট্রিওল থেকে, মানে এই স্পার্মের সঙ্গে নিউক্লিয়াসের সঙ্গে সেন্ট্রিওলটা ভিতরে প্রবেশ করে। এই সেন্ট্রিওলের সাহায্যে সেকেন্ড মিয়োটিক ডিভিশনে তৈরি হওয়া যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, নিউক্লিয়াস অর্থাৎ স্পার্মের মধ্যে যে নিউক্লিয়াসটা প্রবেশ করলো তার হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এই হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড, এটা ছিল হ্যাপ্লয়েড অ্যান্ড এগেন এই হ্যাপ্লয়েড, দুটো হ্যাপ্লয়েড এবং স্পার্মের মধ্যে অবস্থিত সেন্ট্রিওলের সাহায্যে বেমতন্তু গঠনের মাধ্যমে দুটো হ্যাপ্লয়েড সংযুক্ত হবে, সংযুক্ত তৈরি করে 2n ডিপ্লয়েড, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাম্ফিমিক্সিস। তাহলে দেখো ডিম্বাণুর মধ্যে, তাহলে আফটার ফার্টিলাইজেশন এই ডিম্বাণুটাই কনভার্ট হয়ে গেল কিন্তু জাইগোটে। আফটার ফার্টিলাইজেশন এই লেয়ারগুলো সবটা নষ্ট হয়ে গেছে। এই লেয়ারগুলো সব যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটাই কিন্তু জাইগোটে কনভার্ট হয়ে যাবে। তাহলে জাইগোট মানে আমাদের দেহের ফার্স্ট সেল যেটা, দ্যাট ইজ জাইগোট, যার ক্রোমোজোম সংখ্যা বাবার কাছ থেকে n সংখ্যক, মার কাছ থেকে n সংখ্যক 2n। কিন্তু এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এর মধ্যে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, মানে অন্যান্য অর্গানালগুলো রয়েছে, মেন যে অর্গানালগুলো, অন্য যে অর্গানালগুলো রয়েছে, মেনলি সেই অর্গানালগুলো হলো ওভামের। আমরা সেগুলো পাই মার দেহ থেকে, ঠিক আছে? মার দেহ থেকে কিন্তু আমরা অন্যান্য অর্গানালগুলো পেয়েছি, সেন্ট্রিওল অন্যান্য অর্গানালগুলো পেয়েছি। কেবলমাত্র বাবার কাছ থেকে আমরা নিউক্লিয়াস পেয়েছি, বাকিগুলো কিন্তু পাই না। তাহলে ফার্টিলাইজেশন প্রসেসটা আমরা আজকে জানতে পারলাম। এই ফার্টিলাইজেশন প্রসেসের মাধ্যমে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রায় সবগুলোর আমরা আজকে জেনে ফেললাম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পার্মোজেনেসিস, স্ট্রাকচার অফ স্পার্ম, স্ট্রাকচার অফ ওভাম এবং ফার্টিলাইজেশন, হিউম্যান ফার্টিলাইজেশন প্রসেস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে।